এইচআইভি ভাইরাসের দুর্ভেদ্য খোলস কিভাবে তৈরি, সুপার কম্পিউটারের সাহায্যে তার রহস্যভেদ করেছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে এইডসের চিকিৎসার পথে এটা বড় এক ধাপ অগ্রগতি। মঙ্গল গ্রহের বুকে নুড়ি পাথর খুঁজে পেয়েছে কিউরিওসিটি, যাতে বিজ্ঞানীরা আরও আশাবাদী হয়ে উঠেছেন যে একসময়ে সেখানে শুধু পানি নয়, রীতিমতো পানির প্রবাহ ছিল। আর যারা অতিরিক্ত কড়া ব্যথানাশক ওষুধ খান তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বলছে একটি জরিপ। এসব নিয়েই আজকের বিজ্ঞানের আসর পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। সারা দুনিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন এইচআইভি প্রতিরোধের জন্য, যে ভাইরাস মানবদেহে এইডস সৃষ্টি করে। এই কাজে ওষুধ এবং টিকা এ পর্যন্ত বেশ ভালোই ফল দিয়েছে। তবে সম্প্রতি এ কাজে অগ্রগতি হয়েছে আরও এক ধাপ। এইচআইভি ভাইরাসের চারদিকে যে প্রোটিন ক্যাপসুলের আস্তরণ বা খোলস রয়েছে তার নাম হচ্ছে ক্যাপসিড, এবং এতদিনেও বিজ্ঞানীরা এই ক্যাপসিড ভাঙার রাস্তাটা বের করতে পারেননি। কিন্তু এখন সুপার কম্পিউটারের সাহায্যে এই ক্যাপসিড দেখতে কিরকম এবং কিভাবে গঠিত তা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন যে এর ফলে ভবিষ্যতে এইডসের চিকিৎসার ক্ষেত্রে নতুন পথ খুলে যাবে। এই গবেষণা চালিয়েছেন অধ্যাপক ক্লাউস শোল্টেন এবং গবেষক হুয়ান পেরিয়ার, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী। অধ্যাপক ক্লাউস শোল্টেন বলছেন এটি এমন এক আবিষ্কার যার জন্য বহু গবেষণাগারই কাজ করে আসছিল। People have been waiting for the capsid for a long time. It has been a goal of several laboratories to resolve the atomic level structure. Pharmacology needs to know. বহুদিন ধরেই আমরা এর অপেক্ষায় ছিলাম। বেশ কয়েকটি গবেষণাগার এ নিয়ে কাজ করছিল যে কিভাবে ক্যাপসিডের আণবিক গঠন উদ্ঘাটন করা যায়। এটা না হলে এর ওষুধ বের করা যাবে না। আমরা নানা পদ্ধতিতে 3 মিলিয়ন অণু বিশ্লেষণ করে একটা সুপার কম্পিউটারের সাহায্যে এই ক্যাপসিডের কাঠামো তৈরি করেছি। এখন আমরা এই তথ্যগুলো ওষুধ উৎপাদনকারীদের দিলে তারা আগের চাইতে অনেক যথাযথ প্রক্রিয়ায় ওষুধ বের করার কাজ করতে পারবে। গবেষক হুয়ান পেরিয়ার বলছেন এজন্য তারা ইলিনয় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পৃথিবীর সবচাইতে বড় সুপার কম্পিউটারগুলোর একটিকে কাজে লাগিয়েছেন। Yes, we use one of the largest supercomputers in the world that is actually here at University of Illinois. It's called the Blue Water Supercomputer. All the simulations we perform wouldn't be possible. এর নাম হচ্ছে ব্লু ওয়াটার। যেসব সিমুলেশন বা পরীক্ষামূলক অবস্থা এতে তৈরি করা সম্ভব তা আর কোনো কিছু দিয়ে সম্ভব নয়। এটা ঠিক কোনো তাত্ত্বিক জরিপ নয়। এখানে যা আমরা পেয়েছি তার কিছু পরীক্ষার ভিত্তিতে পাওয়া, আর বাকিগুলি বায়োমেডিক্যাল তথ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। এই নতুন আবিষ্কারকে কাজে লাগিয়ে যে ওষুধ ভবিষ্যতে তৈরি হবে তা যে ঠিক কেমন হবে সেটা এখনো সুনির্দিষ্ট নয়। হয়তো তা হবে এক ধরনের টিকা, অথবা এমন কোনো এক চিকিৎসা যা এইচআইভি ভাইরাসের বংশবৃদ্ধি আটকে দেবে। মহাকাশযান কিউরিওসিটি রোভার্স মঙ্গল গ্রহের বুকে নুড়ি পাথর খুঁজে পেয়েছে। শুনে মনে হতেই পারে যে এ আর এমন কি আবিষ্কার, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই নুড়ি পাথরই প্রমাণ করছে যে মঙ্গল গ্রহে একদিন শুধু পানি নয়, পানির প্রবাহও ছিল, যা ছাড়া এই আকারের পাথর তৈরি হতে পারে না। আর যেখানে পানি ছিল সেখানে কোনো না কোনো জীবনের অস্তিত্বও একদিন ছিল, এই ধারণাও এখন নতুন জোর পেয়েছে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সঞ্জীব গুপ্তা ব্যাখ্যা করছেন যে এই আবিষ্কারের তাৎপর্য কি। What we were seeing were rocks, so not a gravel surface, but actually rocks, thin beds of rocks. And within those rocks, you could see clasts. So you could actually see pebbles which were touching each other. And that's remarkable because that's telling you not about the... আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল গ্রহে শুধু নিরেট নিশ্ছিদ্র পাথর নয়, রয়েছে পাথরের বা শিলাস্তর, এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাথর, এমনকি নুড়ি পাথর যা একটার গায়ে আরেকটা লেগে আছে। এই যে স্তরগুলো, এগুলো অনেক পুরনো, আর এই নুড়িগুলি আকারে গোল, কৌণিক নয়। তার মানে হলো এগুলি কোনো একটা প্রবাহের মধ্যে ছিল যা একে মসৃণ করেছে। আমরা পৃথিবীতে দেখি নদীর প্রবাহের মধ্যে যে নুড়ি পাথর থাকে তারা ঠিক এই রকম হয়। এটা একটা খুবই সরল এবং প্রাথমিক ধরনের পর্যবেক্ষণ, কিন্তু আমাদের পৃথিবীর চেয়ে অনেক দূরের একটা গ্রহে ঠিক এই ব্যাপারটাই ঘটেছে। ভাবলে অবাক লাগে বই কি।
সঞ্জীব গুপ্তা বলছেন যে যখন মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ করে তাতে ক্যানিয়নের মতন গিরিখাতের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তখনই এমন কিছু যে একসময় পাওয়া যেতে পারে তার আভাস বিজ্ঞানীরা পেয়েছিলেন। And we had a clue that it ought to be there, yes, because we'd seen from orbit this alluvial fan, this river fan coming down from the edge of the rim of Gale crater onto the crater floor, yeah? এই খাতগুলো থেকে প্রাচীন কোন সময়ের বৃষ্টিপাত বা তুষারপাতের ইঙ্গিত পাওয়া যায়, আর এই খাতগুলোর শেষ দিকে দেখা যাচ্ছে পলি মাটির মতো কিছু জমে যাবার চিহ্ন। এর ভেতরেই কিউরিওসিটি অবতরণ করেছে, ফলে আমরা অনুমান করছিলাম কাছাকাছি পাওয়া যাবে স্তর বিশিষ্ট শিলার অস্তিত্ব। কিন্তু নুড়ির অস্তিত্ব এত তাড়াতাড়ি পাওয়া যাবে আমরা সত্যিই ভাবিনি। এখন আমরা পানির প্রবাহ সংক্রান্ত পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ব্যবহার করে অনুমান করার চেষ্টা করছি যে এই প্রবাহের গতি কিরকম ছিল, নদীগুলোতে কি হাঁটু পানি না কোমর পানি ছিল ইত্যাদি। অবশ্যই ব্যাপারটা আসলে কি তা জানার জন্য বিজ্ঞানী এবং নভোচারীরা একদিন মঙ্গল গ্রহে যাবার স্বপ্ন দেখেন। কিন্তু এই কিউরিওসিটি আবার নিশ্চিত করেছে যে মঙ্গল গ্রহের বুকে কেউ পা রাখতে গেলে তাকে অত্যন্ত উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণের মোকাবেলা করতে হবে, এবং এর মধ্যে এমন এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি রয়েছে যার মোকাবেলা করা এখনও অসম্ভব। সুতরাং কবে সেই মঙ্গল গ্রহে যাত্রা হবে তা এখন পর্যন্ত অনিশ্চিত। আইবুপ্রোফেন বা ক্লোফেনাকের মতন সাধারণ ব্যথানাশক ওষুধ যারা বেশি পরিমাণে খান তাদের হৃদযন্ত্রের সমস্যার শিকার হবার ঝুঁকি বেশি, বলছে একটি জরিপ। যারা আর্থ্রাইটিসের মতন রোগে ভোগেন তারা ব্যথা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত এই ডাইক্লোফেনাক বা আইবুপ্রোফেনের মতন ওষুধ খান। কিন্তু সম্প্রতি ল্যান্সেট নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে দেখা যাচ্ছে যে যারা এ সমস্ত বেদনানাশক ওষুধ উচ্চমাত্রায় এবং অনেক দিন ধরে সেবন করছেন তাদের হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। আর ব্যথানাশক ওষুধ সেবনকারীদের মধ্যে যারা ধূমপায়ী বা অতিরিক্ত মোটা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও অনেক বেশি। ল্যান্সেটে প্রকাশিত এই জরিপটি চালিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। এতে জরিপকারীরা 3,53,000 রোগীর কেস হিস্ট্রি পরীক্ষা করেছেন। জরিপটির নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক কলিন বেজিয়েন্ট। Well, what we've discovered is that when we look at the randomized trials that have studied these drugs, we find that very high doses of non-steroidals, particularly ibuprofen, diclofenac, increase the risk very slightly of heart attacks. আমরা যেটা পেয়েছি তা হল আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাকের মতো নন স্টেরয়েড ওষুধ অত্যধিক পরিমাণে সেবন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। এখন আমরা যেটা চেষ্টা করছি তা হল একজন ব্যক্তির ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণ আসলে ঠিক কতটা তা বের করতে, কারণ এই ওষুধগুলো নিয়মিত খাওয়াটা যাদের জন্য অপরিহার্য তারা যাতে এক্ষেত্রে এই ঝুঁকির কথাটা মাথায় রেখেই এই সিদ্ধান্তটা নিতে পারেন। The risk for a person in this type of situation would be around 8 per thousand per year of having a serious vascular event, so a heart attack or a stroke. সাধারণভাবে এক বছরে 1000 রোগীর মধ্যে 8 জনের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। আর অতিমাত্রায় ব্যথানাশক ওষুধ খেলে সে ঝুঁকিটা 3% বেড়ে যায়। বলতে পারেন খুবই সামান্য পরিমাণ বৃদ্ধি। কিন্তু এর মধ্যে যাদের ওজন বেড়ে গেছে বা যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রে এই ঝুঁকির আনুপাতিকভাবে আরো বেড়ে যাবে। এখন সেই ঝুঁকি কতটা তা একজন রোগীর উচিত হবে ডাক্তারের সাথে কথা বলে বুঝে নেয়া। অধ্যাপক কলিন বেজিয়েন্ট আরও বলছেন যে যারা অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ খান তাদের জন্য এই বাড়তি ঝুঁকি নিয়ে চিন্তিত হবার অবশ্য কোনো কারণ নেই। We're not talking about sort of low doses that you would buy in the chemist over the counter. These are relatively small doses and people normally take them for a short time, say for a muscle sprain. যারা স্বল্পমাত্রার ব্যথানাশক দোকান থেকে কিনে সেবন করছেন তাদের কথা আমরা এখানে বলছি না। আমরা বলছি যারা রিউমাটয়েড, ক্রনিক আর্থ্রাইটিস বা অস্ট্রো আর্থ্রাইটিসের রোগী এবং এর তীব্র ব্যথা উপশমের জন্য অত্যন্ত উচ্চমাত্রার বেদনানাশক খান তাদের কথা। সেটার মাত্রা হল 2400 মিলিগ্রাম আইবুপ্রোফেন বা 150 মিলিগ্রাম মাত্রার ডাইক্লোফেনাক এই রকম। অধ্যাপক কলিন বেজিয়েন্ট যা বলছেন তার মূল কথা হচ্ছে যাদের কড়া বেদনানাশক ওষুধ বেশি পরিমাণে খেতে হয় তাদের উচিত ডাক্তারের সঙ্গে কথা বলে বুঝে নেওয়া যে আসলেই এই ওষুধ খাওয়াটা তার জন্য কতটা নিরাপদ। আজ এরই সঙ্গে শেষ করছি বিজ্ঞানের আসর।